ডেটা দিয়ে রাজনীতি করা একটা ব্যাপার, কিন্তু সেই একই ডেটা ব্যবহার করে মানুষের জীবনযাত্রা উন্নত করা সেটা একদম অন্য জিনিস। আজ আমরা এই দ্বিতীয় পথটা নিয়েই কথা বলবো। আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে পশ্চিমবঙ্গের চন্দননগর, যেখানে সংখ্যা আর মানুষের আকাঙ্ক্ষা মিলেমিশে এক নতুন শাসনের পথ খুলে দিতে পারে। চলুন হুগলি জেলার ঐতিহাসিক শহর চন্দননগরে যাওয়া যাক। গঙ্গার ধারের এই এলাকাটার রাজনৈতিক চালচিত্র বুঝতে হলে ওপর থেকে দেখলে কিন্তু হবে না, আমাদের একদম মাটির কাছাকাছি যেতে হবে। এখানকার মানুষের মনের কথাটা শুনতে হবে, কারণ আসল সত্যিটা তো সেখানেই লুকিয়ে থাকে। তো আমাদের এই বিশ্লেষণে আমরা কিভাবে এগোব? প্রথমে আমরা চন্দননগরের মানুষের কথা শুনব, তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করব। তারপর ভোটের সংখ্যাগুলো ঘেঁটে জনাদেশের আসল মানেটা খুঁজে বের করব। ফলাফলের কারণগুলো বিশ্লেষণ করে আমরা শাসনের জন্য একটা পরিষ্কার নকশা তৈরি করব। আর সবশেষে এই নকশা কিভাবে বাস্তবায়িত হবে আর তার জন্য কেমন নেতৃত্বের প্রয়োজন তা নিয়ে কথা বলব। চলুন শুরু করা যাক। যে কোনো রাজনৈতিক বিশ্লেষণের শুরুতেই কিন্তু মানুষের কথাটা শোনা দরকার, তাই না? কারণ গণতন্ত্রে তো তারাই সব। তো চন্দননগরের মানুষের রোজকার জীবনটা ঠিক কেমন, তাদের মূল অভিযোগগুলোই বাকি, আসুন সেটাই প্রথমে জেনে নিই। চন্দননগরের সবথেকে বড় আর পুরনো সমস্যাগুলোর একটা হলো জল জমা। একদিকে হুগলি নদী আর অন্যদিকে দুর্বল নিকাশি ব্যবস্থা। এই দুয়ের ফলে বর্ষা এলেই বহু ওয়ার্ড জলে তলায় চলে যায়। একবার ভাবুন তো সেই সব পরিবারের কথা যাদের প্রতি বছর বর্ষায় ঘরদোর জলে ভেসে যাচ্ছে, আসবাবপত্র উঁচু জায়গায় তুলে রাখতে হচ্ছে। এই সমস্যাটা শুধু যাতায়াতের নয়, এটা মানুষের জীবন জীবিকা আর স্বাস্থ্যের ওপরও সরাসরি প্রভাব ফেলে। আর একটা বড় সমস্যা হলো বেকারত্ব। এককালে যে হুগলি জেলা চটকল আর অন্য শিল্পের জন্য বিখ্যাত ছিল, আজ সেই চন্দননগরেই বড় কোনো শিল্প প্রায় নেই বললেই চলে। রাজ্যের গড় বেকারত্বের হার প্রায় ৫%, কিন্তু স্থানীয়দের কথা শুনলে মনে হয় এখানকার অবস্থা আরোই খারাপ। ফলে শিক্ষিত ছেলেমেয়েরা কাজের খোঁজে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। এটা কিন্তু এলাকার ভবিষ্যতের জন্য একটা খুব বড় চিন্তার বিষয়। এই দুটো বড় সমস্যা তো আছেই, তার সাথে আরও অনেক কিছু আছে যা রোজকার জীবনকে কঠিন করে তোলে। শহরের কেন্দ্র থেকে শুরু করে একদম অক্রাইনা পর্যন্ত ভাঙা রাস্তা, যখন তখন লোডশেডিং, রাস্তায় আলো না থাকা বা আবর্জনা পরিষ্কার না হওয়া, এই ছোট ছোট সমস্যাগুলোই মানুষের জীবনযাত্রার মান কমিয়ে দিচ্ছে। এই সব অভিযোগগুলো আসলে ভালো করে বাঁচার জন্য একটা সম্মিলিত দাবি। মানুষের এই সব ক্ষোভ, এই সব অভিযোগ যখন ভোটের বাক্সে গিয়ে পড়ে, তখনই তো তৈরি হয় জনাদেশ। তো চলুন এবার চন্দননগরের ভোটের ডেটাগুলো একটু খুঁটিয়ে দেখা যাক, কারণ সংখ্যাগুলো কিন্তু অনেক না বলা কথা বলে দেয়। ২০২১-এর বিধানসভা ভোটে চন্দননগরে প্রায় ৭৯.৩৬% ভোট পড়েছিল। এটা কিন্তু একটা বিরাট সংখ্যা, রাজ্যের গড় ভোটের হারের থেকেও বেশি। এর মানে কি? এর মানে হল চন্দননগরের মানুষ শুধু চুপ করে বসে নেই, তারা তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবে, তারা পরিবর্তন চায়, আর তার জন্য ভোট দিতেও পিছপা হয় না। এই স্লাইডটা দেখুন, এটা সত্যিই খুব ইন্টারেস্টিং। ২০১৬ আর ২০২১-এর মধ্যে চন্দননগরের রাজনীতির মাঠটা একেবারে বদলে গেছে। ২০১৬-তে যেখানে বামেরা ছিল মূল প্রতিপক্ষ, ২০২১-এ তাদের ভোট প্রায় ধসে পড়েছে, আর সেই বিশাল শূন্যস্থানটা পূরণ করেছে বিজেপি। প্রশ্ন হলো, এত বড় পরিবর্তনটা কেন হলো? বামেদের ভোটটা হঠাৎ গেল কোথায়? উত্তরটা পরের স্লাইডগুলোতেই আছে। এই ছবিটা এখনকার বাস্তবতাকে আরও পরিষ্কার করে দিচ্ছে। তৃণমূল জিতেছে ঠিকই, কিন্তু বিজেপি প্রায় ৩১% ভোট পেয়ে এখন প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে, আর বামেরা চলে গেছে তৃতীয় স্থানে। অর্থাৎ চন্দননগরের লড়াইটা এখন পরিষ্কারভাবে দ্বিমুখী, তৃণমূলের সাথে বিজেপির। শুধু বিধানসভা নয়, চন্দননগর যে হুগলি লোকসভা কেন্দ্রের অংশ, সেখানকার ফলাফল দেখলেও একটা জিনিস স্পষ্ট। ২০১৯ সালে এই আসনে বিজেপি জিতছে, আবার ২০২৪ সালে আসনটা চলে যাচ্ছে তৃণমূলের দখলে। এই যে অদলবদল, এটা প্রমাণ করে যে এখানকার ভোটাররা কোনো একটা দলের প্রতি অন্ধভাবে অনুগত নয়। কাজ না হলে শাসক দলকে সরাতে তারা দুবার ভাবে না। এই প্রতিষ্ঠান বিরোধিতা একটা বিরাট ফ্যাক্টর। এই সব সংখ্যা আর ডেটা নিয়ে কথা বলার সময় একটা খুব জরুরি বিষয় আমাদের মনে রাখতে হবে। নাগরিকদের তথ্য এটা একটা আমানতের মতো। এটা ব্যবহার করতে হবে খুব সাবধানে, মানুষের ভালোর জন্য, আর অবশ্যই তাদের সম্মতি নিয়ে। প্রত্যেক ব্যক্তির গোপনীয়তা আর মর্যাদাকে সম্মান জানানোই হল দায়িত্বশীল শাসনের প্রথম শর্ত। আমাদের দেশের আইন আর সংবিধানও কিন্তু এই কথাই বলে। রাজনীতিতে পরিবর্তন কেন হয়? আমরা অনেক সময় ভাবি এটা নেতা বা প্রার্থীর জন্য হয়, কিন্তু আসল কারণটা অনেক গভীর, সিস্টেমের মধ্যে লুকিয়ে থাকে।
চলুন এবার চন্দননগরের ফলাফলের পেছনের সেই সিস্টেমটাকেই বোঝার চেষ্টা করা যাক, কোনো ব্যক্তিকে নিয়ে নয়। দেখুন, যিনি বিধায়ক আছেন তিনি রাজ্যের মন্ত্রীও। তার কাজের খতিয়ানে ভালো মন্দ দুটোই আছে। কিছু কাজ চোখে পড়ার মতো, যেমন নতুন টিউবওয়েল বা পার্ক তৈরি করা। কিন্তু মানুষের যে বড় সমস্যাগুলো, চাকরি, জল জমা, ভালো রাস্তা, সেগুলোর সমাধান হয়নি। আর বছরের পর বছর একই সমস্যা চলতে থাকলে মানুষের মধ্যে এক ধরনের ক্লান্তি তৈরি হয়। ছোট ছোট সাফল্যগুলো তখন বড় ব্যর্থতার সামনে ফিকে হয়ে যায়। শুধু তো স্থানীয় ব্যাপার নয়, রাজ্যের বড় বড় ঘটনাও তো প্রভাব ফেলে, তাই না? যেমন ধরুন রাজ্য জুড়ে ওঠা দুর্নীতির অভিযোগ বা রাজনৈতিক হিংসার খবর। এগুলো স্বাভাবিকভাবেই এখানকার ভোটারদের মনে একটা ভয়, একটা আস্থাহীনতা তৈরি করে। আর তার সাথে একটা ক্লাসিক রাজনৈতিক ঘটনা ঘটেছে। বামেদের ভোট ব্যান্ড যখনই দুর্বল হয়েছে, সেই প্রতিষ্ঠান বিরোধী ভোটটা তো কোথাও একটা যাবে, সেটা সোজা চলে গেছে প্রধান বিরোধী দল বিজেপির দিকে। এতক্ষণ আমরা সমস্যা আর তার কারণ নিয়ে কথা বললাম, কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করলে তো হবে না, সমাধানও তো দরকার। এবার আমরা একটা পরিষ্কার আর কার্যকরী পরিকল্পনার দিকে নজর দেব। এটা শুধু একটা ভোটের প্রতিশ্রুতি নয়, এটা হলো মানুষের সাথে একটা কাজের চুক্তি। এই নতুন নকশার ৩টে মূল ভিত্তি আছে। ১. বন্যা আর জল জমার একটা পাকাপাকি সমাধান করা। ২. এখানেই ছেলেমেয়েদের জন্য কাজের সুযোগ তৈরি করা। আর ৩. রাস্তাঘাট, বিদ্যুৎ, জল, এই বেসিক জিনিসগুলোকে ঠিক করা। এই ৩টে কাজ করতে পারলেই মানুষের জীবনের মান অনেকখানি বদলে যাবে। শুধু মুখে বললে তো হবে না, তার জন্য একটা পরিষ্কার প্ল্যান লাগে, যার হিসেবটা সবার সামনে থাকবে। দেখুন, এখানে সব হিসেব দেওয়া আছে। যেমন বন্যা আটকাতে ৪০ কোটি টাকা লাগবে, সময় লাগবে ২ বছর। এর ফলে হাজার হাজার বাড়ি আর চাষের জমি বাঁচবে। অথবা ২৫ কোটি টাকায় একটা শিল্প পার্ক, যা ৩ বছরে প্রায় ৫,০০০ স্থানীয় চাকরি তৈরি করবে। এই স্বচ্ছতাই মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে পারে। বড় প্রজেক্টের সাথে সাথে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক যোজনাগুলোকেও মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। লক্ষ্য হবে ১০০%, মানে একজনও যোগ্য মানুষ যেন বাদ না যায়। যেমন ধরুন, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে প্রায় ৩,০০০ নতুন পাকা বাড়ি তৈরি করা, বা আয়ুষ্মান ভারতের মাধ্যমে ২০,০০০ মানুষকে স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা। এর ফলে জাতীয় স্তরের নীতি সরাসরি হাজার হাজার পরিবারের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনবে। একটা ভালো প্ল্যান থাকাই কিন্তু সব নয়। সেই প্ল্যানটা মানুষের কাছে ঠিকভাবে পৌঁছে দিতে হবে, তাদের বোঝাতে হবে, তাদের বিশ্বাস অর্জন করতে হবে। এর জন্য একটা স্মার্ট কমিউনিকেশন স্ট্র্যাটেজি দরকার। এবার আমরা দেখব এই নতুন ভাবনাকে কিভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। এই কৌশলটাকে আমরা চতুর্মুখ বলতে পারি, যার ৪টে ভিন্ন দিক আছে। শিবস্তম্ভের মাধ্যমে সকলের জন্য সুরক্ষা আর আইনের শাসনের বার্তা দেওয়া হবে, যারা নিরাপত্তা নিয়ে চিন্তিত। বিষ্ণু স্তম্ভের মাধ্যমে উন্নয়ন আর চাকরির কথা বলা হবে, যা সব সম্প্রদায়ের মানুষেরই আকাঙ্ক্ষা। ব্রহ্মাস্তম্ভের মাধ্যমে এলাকার সংস্কৃতি আর ঐতিহ্যকে সম্মান জানানোর কথা বলা হবে। আর দুর্গাস্তম্ভের মাধ্যমে নারী সুরক্ষা আর ক্ষমতায়ন নিশ্চিত করার কথা বলা হবে, বিশেষ করে মহিলা ভোটারদের জন্য। মানুষের সাথে কথা বলার সময়, বিশেষ করে জনসম্মুখে, আমাদের একটা বড় দায়িত্ব থাকে। আমাদের কথাগুলো যেন সত্যি তথ্যের ওপর ভিত্তি করে হয়, বিভেদ তৈরি করার জন্য নয়, বরং সবাইকে একসাথে নিয়ে চলার জন্য হয়। আর সবথেকে জরুরি হল প্রত্যেক নাগরিকের সম্মান আর গোপনীয়তাকে শ্রদ্ধা করা। সুস্থ গণতন্ত্রের এটাই তো ভিত্তি। আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। চন্দননগরের ভবিষ্যৎ শুধু একটা ভোটের জয় পরাজয়ের ব্যাপার নয়, এটা একটা সুযোগ, একটা নতুন ধরনের জনকেন্দ্রিক নেতৃত্ব তৈরি করার, যার একমাত্র উদ্দেশ্য হবে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করার। শেষ পর্যন্ত ভবিষ্যৎ তো আর কেউ লিখে রাখেনি, সেটা তৈরি করতে হয়। এখন চন্দননগরের মানুষের সামনে প্রশ্নটা খুব পরিষ্কার। তারা কি এমন একজন নেতাকে বেছে নেবেন, যিনি শুধু মুখের কথা নয়, বরং উন্নত জীবনের জন্য একটা সত্যিকারের বিশ্বাসযোগ্য পরিকল্পনা সামনে রাখতে পারবেন? এমন একজন নেতৃত্ব, যিনি শুধু স্বপ্ন দেখাবেন না, সেই স্বপ্নকে সত্যি করার পথটাও দেখাবেন, তাদের সন্তানদের জন্য একটা সুরক্ষিত আর উন্নত ভবিষ্যৎ গড়ে দেবেন।